তো এবার আসলে নিচের পজিশন তো বললামই। তো এবার আসলে ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট কিভাবে এটা যে ফ্যালটের ম্যানেজমেন্ট প্যারেটিভ বেলকক বেলকক বা টসিং শান্ট বলা হয় এটাকে। অ্যানাস্টোমোসিস অফ দি রাইট অর লেফট সাবক্লাভিয়ান আর্টারি টু দি পালমোনারি আর্টারি। আচ্ছা, বিষয়টা হলো, ও আচ্ছা, নিচেস্টের সম্পর্কে বলিনি। কেন নিচেস্ট পজিশনটাকে এর পজিশনে পেশেন্টদেরকে রাখতে বলা হয়েছে, মানে এই ধরনের বাচ্চাদের রাখতে বলা হয়। নি চেস্ট এই পজিশনে এইভাবে থেকে এইভাবে রাখলে অক্সিজেনের ডিমান্ডটা প্রয়োজন কম পড়ে। এটা হলো মেইন কারণ। আমরা যত বেশি ছড়ায় ছিটায় থাকবো আমাদের বডিতে অক্সিজেন ডিমান্ড তত বেশি বাড়ে। যত বেশি সংকুচিত হয়ে জরাজীর্ণ হয়ে থাকবো তত বেশি অক্সিজেনের পরিমাণ কমে। এটাই হলো নিচেস্ট পজিশনের মানে কারণ। ঠিক আছে, এবার আসি হলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আহ, যেটা হলো যে ফ্যালটের যে বেলকক, মানে এটা একটা প্রসিডিউর, সোজা কথা। হ্যাঁ, একটা প্রসিডিউর, বিভিন্ন কানেকশন, এটা না জানলেও হয়, এত দরকার পড়ে না। ঠিক আছে, ওকে। এখানে মেইন প্রবলেমটা আসলে কারেক্টিভ সার্জারি মার্জারি এগুলা না, মানে যাই একটু জানি হালকা। কিভাবে এই এটা ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট হলো অ্যানাস্টোমোসিস অফ দি রাইট অর লেফট সাবক্লাভিয়ান আর্টারি টু দি পালমোনারি আর্টারি। সরাসরি এই এই রাইট ক্লাভিয়ান অথবা ক্লাভিয়ান লেফট আর্টারিটা কেটে তোমার ওই আর্টারির সাথে, পালমোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে দেয়। এটাই হলো একটা পদ্ধতি। আরেকটা হলো কারেক্টিভ সার্জারি, টোটাল রিপেয়ার, মানে প্রত্যেকটা কম্পোনেন্ট ডিফেক্টটাকে আলাদা আলাদা রিপেয়ার করলে হয়। এটা খুবই জটিল মানে অপারেশন, বুঝছো? আসলে পেশেন্ট না বাঁচার সম্ভাবনা বেশি থাকে। লাইফ লং অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস এটা বেশি ইম্পর্টেন্ট। কেন আজীবন এই অ্যান্টিবায়োটিক খেয়ে যেতে হয়? লাইফ অফ অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস ফর এন্ডোকার্ডাইটিস ফর সার্টেইন প্রসিডিউর সাচ এস ডেন্টাল ওয়ার্ক। ইয়েস, তোমার আমরা এর আগেও বলেছিলাম যে কোনো ডেন্টাল ওয়ার্কের আগে অবশ্যই তোমার অ্যান্টিবায়োটিক খেয়ে নিতে হয়। কারণ এই যে ডেন্টাল প্রসিডিউর গুলোতে সরাসরি আমাদের কি বলে, এই হার্ট এফেক্টেড হয়। এর আগেও বলেছিলাম বিশেষ করে এই ধরনের ওটি গুলা, মানে চারটা প্রবলেম তো হার্টের, এগুলো অনেক টাইম কনজিউমিং এবং লেংদি প্রসিডিউর। আর এগুলো এই জন্য এগুলাতে যাতে তোমার ইনফেকশন না ছড়ায়, এই জন্য লং টাইম ধরে, আই মিন লাইফ লং অ্যান্টিবায়োটিক খেয়েই যেতে হয়। আর যে কোনো ডেন্টাল প্রসিডিউরের আগে অবশ্যই অবশ্যই যেন অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইফ এ চাইল্ড ইজ ফাউন্ড ইন স্কোয়াটিং, অ্যালাউ দ্য চাইল্ড টু স্টে ইন দি সেম পজিশন। মানে বেবিরা যদি এই যে হাত পা গুটিয়ে বসে থাকে, এই যে এরকম পজিশনে থাকে, এরকম থাকে, তবে তাকে এভাবেই থাকতে দেওয়া উচিত। এতে করে কি অক্সিজেন ডিমান্ড কমে। ঠিক আছে, এই তো, এই ছিল মোটামুটি আমাদের টেট্রালজি অফ ভেরি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, অনেক কোশ্চেন হয়। এবার আসি হলো আমাদের মোটামুটি লাস্ট একটা টপিক, সেটা হলো রিমাটিক ফিভার। আমরা এর আগেও বলেছিলাম স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন, আই রিপিট, স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশনটা হলো আমাদের রিমাটিক ফিভারের জন্য দায়ী। যাদের রিমাটিক ফিভার হয় তাদের রিসেন্টলি হয়তোবা গলায় ইনফেকশন হয়েছে, এরকম একটা ধারণা করে নেওয়া হয়। ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশন, যেটা কারণে রিউমাটিক ফিভার হয়, আর স্ট্রেপ্টোকক্কাস স্কিন ইনফেকশন, এর ফলে আমাদের এপিএসজিএন, মানে মানে কি বলে, গ্লোমেরুলার নেফ্রাইটিস, এটা পরের চ্যাপ্টারেই দেখি, তারা হ্যাঁ, এই যে এই চ্যাপ্টারেই আমরা এই যে এপিএসজিএন আছে না, এপিএসজিএন, এটা আমরা এই চ্যাপ্টারেই পাবো। হ্যাঁ, এই দাঁড়াও বলতেছি পেজ নম্বর।
এই যে APSGN অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হয় হলো স্কিন ইনফেকশনে। আমি আবার বলি, আই রিপিট, এটা খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে অনেকবার। স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশনের ফলে রিমাটিক ফিভার হয়, আর স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশনের ফলে তোমার কিডনিতে ইনফেকশন হয়, যেটাকে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়, APSGN বলে। মেইন পয়েন্ট কি? স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশনের ফলে রিমাটিক ফিভার, স্ট্রেপ্টোকক্কাস স্কিন ইনফেকশনের ফলে কিডনিতে প্রবলেম, সোজা কথা। ওকে, রিমাটিক ফিভার, an antibody cross sensitivity disorder precipitated by infection of group A beta hemolytic streptococcus, usually strep throat infection. Yes, এইখানে এই প্রবলেমটা মূলত হার্টের ছিল না, প্রবলেমটা হয়েছে গলায়। এই গলার ব্যাকটেরিয়া চলে গেছে হার্টে, যে এটা এই জন্য এটা তখন হয়ে গেছে হার্টের প্রবলেম, যেটাকে রিমাটিক ফিভার বলা হয়। কি হয় এখানে? দ্য ইনফ্লামেটরি চেঞ্জেস মে ইনভলভ হার্ট, জয়েন্টস, কানেক্টিভ টিস্যু অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ইয়েস, এই যে ইনফ্লামেশন, এই যে ব্যাকটেরিয়ার কারণে স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশনটার ফলে হয়েছে কোথায়? গলায়। গলার থেকে ইনফেকশনটা ছড়ায় গেছে কোথায়? হার্টে। হার্টে গিয়ে কি করছে? হার্টের চেম্বার, তারপরে আমাদের বডির জয়েন্ট আছে, বিভিন্ন জয়েন্ট, বল এন্ড সকেট জয়েন্ট, তারপরে তোমার এই যে কানেকটিভ টিস্যু, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে নিউরন গুলার ভিতরে ইনফ্লামেশন প্রসেস তৈরি করে ফেলে। সবচেয়ে বেশি হয় কাদের? স্কুল গোয়িং চিলড্রেন, ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি হয় হলো স্কুল গোয়িং চিলড্রেনদের। প্রগনোসিস ডিপেন্ড অন দি ডিগ্রি অফ হার্ট ড্যামেজ, এটার কতটুকু খারাপ হবে, সেটা হার্ট কি পরিমাণ ড্যামেজ করছে এই ব্যাকটেরিয়াটা, সেটার উপরে নির্ভর করে। ফাইন্ডিংস ক্যাটাগরাইজড টু মেজর অ্যান্ড মাইনর সিমটমস। তো এবার আসি হলো মেজর সিমটম গুলা কি কি? এই যে রিমাটিক ফিভার, হ্যাঁ, মেজর সিমটমস হলো কার্ডাইটিস। এই মেজর সিমটম, এই যে দেখো এখানে যে কটা সিমটম আছে না, কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, তারপরে কি কোরিয়া, তারপর সাবকুটেনিয়াস নোডুলস, এরিথিমা মার্জিনেটাম, এগুলা সবগুলা মেজর সিমটমস। এই মেজর সিমটমস মানে হলো এই সিমটমস গুলো যদি কোনো পেশেন্টের শরীরে পাওয়া যায়, তাহলে হার্ট খুব বাজে ভাবে, মানে পার্মানেন্টলি হার্ট ড্যামেজ হয়েছে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটা সঠিক জিনিস লিখে রাখো যে সংক্ষেপে এই কার্ডাইটিস, মানে মেজর সিমটম গুলো যদি পাওয়া যায় পেশেন্টের শরীরে, তাহলে হার্ট পার্মানেন্ট ড্যামেজ হয়েছে ইন্ডিকেট করে, লিখে রাখতে পারো। মেজর সিমটমস মানে, সরি, হার্ট পার্মানেন্ট ড্যামেজ হয়েছে বিষয়টা এরকম না, মানে এই ধরনের সিমটমে হার্ট পার্মানেন্ট ড্যামেজ হওয়ার চান্স থাকে, এটা এটা বললে ভালো হতো, এটা লিখতে পারো যে মেজর সিমটমস থাকলে হার্ট পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, এইভাবে লিখতে পারো, এটা এটা লেখা সঠিক হবে। মেজর সিমটমস গুলো থাকলে হার্ট পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এবার আসলে কার্ডাইটিস, ইট ক্যান কজ valve damage particularly in the mitral and aortic valve। একটু ইমাজিন করো, হ্যাঁ, পড়ার সময় অ্যাওর্টার এখানে যে ভালভটা, এটা অ্যাওর্টিক ভালভ। অলসো ফর্মস নোডুলস ইন দি কার্ডিয়াক মাসলস, শর্টনেস অফ ব্রিথ, হেপাটোমেগালি অ্যান্ড এডেমা। পলিআর্থ্রাইটিস, পলি মানে তো অনেক, এটা বহু বা অনেক, এটা তো আমরা জানি। আর আর্থ্রাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দি জয়েন্ট, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জয়েন্ট গুলো, বিশেষ করে মাইগ্রেটরি জয়েন্ট গুলাতে, তো মানে সরি, মাইগ্রেটরি জয়েন্ট না, মানে বিভিন্ন জয়েন্ট গুলাতে এই ইনফ্লামেশন বা ব্যথাগুলা মানে তোমার ছড়ায় ছিটায় যায়। যেমন কোনো একদিন হাতে ব্যথা করে, কোনো একদিন এই সিনা ব্যথা করে, আরেকদিন কোমরে ব্যথা করে, এরকম আরেকদিন হাঁটুতে, এরকম মানে এক এক দিন এক এক জয়েন্টে ব্যথা করে। এটাই হলো মানে পলিআর্থ্রাইটিস। জয়েন্ট অ্যাপিয়ার্স রেড সোলেন বাট মিনিমাল অর নো আর্থালজিয়া। ইয়েস, জয়েন্ট অনেক সময় লাল হয়ে যায়, ফুলে যায়, হয়তো বা ব্যথা সামান্য করতে পারে অথবা নাও করতে পারে, এরকম হতে পারে। তারপরে হলো সিড সিডেনামস কোরিয়া, মানে কোরিয়া মিন্স, কোরিয়া শব্দের অর্থ কিন্তু না, মানে এলোমেলো ভাবে নাচা, এই দেখায় দেই নাই। উম, আচ্ছা, একটু পরে বলে দিই, পরে বলতেছি, পরে বলতেছি।
কেন এটাকে কি সিডেনহ্যাম স্কোরিয়া, মানে এটা কি হয় বিষয়টা? caused by central nervous system involvement may last for 1 to 3 months. Yes, হাত পা গুলা এলোমেলো ভাবে দুলতে থাকে, এটাই হলো সিডামস কোরিয়া। কেন হয়? যখন এই ইনফ্লামেশন ব্যাকটেরিয়াটা যখন আমাদের নার্ভাস সিস্টেমও আক্রান্ত করে, তখন আমাদের নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে নার্ভাস সিস্টেম এলোমেলো আচরণ শুরু করে, যার ফলে আমরা তার হাতের মুভমেন্ট বা ড্যান্স দেখতে পাই। ক্যারেক্টারাইজড বাই অ্যাব্রাপ্ট পারপোজলেস ইনভলন্টারি মুভমেন্ট। ওই যেটা তো বললাম যে সে হাঁটলে মনে হয় একদিকে যাইতেছে, সে চিন্তা করছে আমি একদিকে যাইতেছে আরেকদিকে, এরকম হয়, মানে অ্যাবনর্মাল মুভমেন্ট করে। কমন ইজ প্রি পিউবার্টাল গার্লস, যাদের এখনো পিউবার্টি হয় নাই, তাদের ক্ষেত্রে এটা খুবই কমনলি দেখা যায়। ইনক্রিজ উইথ এক্সাইট, এবং এটা কোনো কারণে যদি এক্সাইটমেন্ট হয়, মানে বেবিরা, মানে স্কুল গোয়িং চিলড্রেনরা, তখন এই প্রবলেমটা আরো বেশি বাড়তে পারে। এবার আসি হলো সাবকিউটিনাস নোডিউলস, মানে চামড়ার নিচে তোমার গোল গোল বের হয়, আই মিন কি বলে এটাকে, আই মিন টিউমার টিউমার দেখায়, হ্যাঁ। ফার্ম নন টেন্ডার নোডস অর বনি প্রমিনেন্টস অফ জয়েন্টস, জয়েন্টের যেই জয়েন্টের সাইড দিয়ে, তারপরে তোমার স্কিনের নিচে তোমার জায়গায় জায়গায় এরকম মানে টিউমার টিউমারের মতো ভাইব দেখা যায় আর কি, বাট এটা টিউমার না, এটা হলো নোডিউলস। তোমরা গ্যাংলিয়ন দেখছো? গ্যাংলিয়ন আমার মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কমনলি হয়, বিশেষ করে রিস্ট জয়েন্ট অনেক বেশি হয়, কোন একটা সাইডে ফুলে যায়, আর কি দেখছো? লাইপোমার মতো? হ্যাঁ, লাইপোমার মতো, রাইট, অনেকটা লাইপোমার মতো। লাইপোমা হলো ফ্যাটের যে টিউমার, এটা হলো লাইপোমা, এটা সাধারণত বিনাইন, এটা কোনো প্রবলেম হয় না, এটা হয়, এটা আননোন কজ, লাইপোমার মতো, রাইট। এবং এই নোটিশগুলো এরকম ফুলে থাকে, প্রায় 6 সপ্তাহের মতো ফুলে থাকে। তবে মোস্ট ইম্পর্টেন্ট সাইন হইল এটা, এরাইথিমা মার্জিনেটাম, ভেরি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, এটা আমার অ্যানক্লেক্স আসছিল। সিরিজ অফ ট্রানজিয়েন্ট নন প্লুরাইটিক র্যাশ উইথ এ রেড রেস্ট মার্জিন অ্যান্ড পেল সেন্টার। আই রিপিট, এটা কি হয়? এই ছবিটা দিয়ে একটু কথা বুঝতে পারবা। এই যে এটাই হলো এরাইথেমা মার্জিনেটাম। এরাইথেমা মার্জিনেটামটা কি আবার বলি, সিরিজ অফ ট্রানজিয়েন্ট নন প্লুরাইটিক, এই যে র্যাশ, লাল লাল র্যাশটা হয় না, মাঝখানে সাদা সাদা, চারপাশে লাল থাকে, মাঝখানে সাদা বা ফ্যাকাশে থাকে, সাদা বলতে ফ্যাকাশে, পেল কালার থাকে, এটা হলো এরাইথিমা মার্জিনেটাম। এই এরাইথেমা মার্জিনেটাম হলো ভেরি ইম্পর্টেন্ট সাইন ফর রিমাটিক ফিভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইন ফর রিমাটিক ফিভার। গায়ে লাল লাল মানে নন পিউরিটিক, চুলকাবে না এরকম একটা দাগ উঠবে, এটা নন পিউরিটিক, এবং কি বলে মাঝখানে পেল থাকবে বা ফ্যাকাশে থাকবে, কিন্তু চুলকাবে না। যেটা হয় হলো কিসের জন্য, এই কি বলে, আই মিন রিমাটিক স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন, মানে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে এই বডিতে এরকম র্যাশ তৈরি হয়, যেটাকে বলা হয় এরাইথিমা মার্জিনেটাম। আরেকটা এটার মধ্যে একটা প্রবলেম আছে, যেটাকে এরাইথিমা মাইগ্রেন্স বলে। খুব কনফিউজিং এই দুইটা দিয়ে কোশ্চেন হয় কনফিউজ করার জন্য, হ্যাঁ। এরাইথিমা মাইগ্রেন্স হইলো লাইম ডিজিজে হয়, লিখে রাখতে পারো, লিখে এখানে আছে, না, লাইম ডিজিজে হয়, হ্যাঁ। লাইম ডিজিজ হলো এক প্রকার, পাহাড়ে জঙ্গলে গেলে এক প্রকার পোকা কামড় দেয়, টিক পোকা কামড় দেয়, বুঝছো, ওইটার কারণে হয়। তো আমরা ওই লাইম ডিজিজে এরাইথিমা মাইগ্রেন্স হয়। আর তোমার কি বলে, উম, এই ইয়ে রিমাটিক ফিভারে এরাইথেমা মার্জিনেটাম হয়, মার্জিনেটাম, ভেরি ইম্পর্টেন্ট, আই রিপিট, ভেরি ইম্পর্টেন্ট এটা। এই ছিল মেজর সিমটম গুলা সম্পর্কে, এবার ছিল মাইনর সিমটম। রিসেন্ট হিস্ট্রি অফ স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, মানে ইয়েস, রিসেন্টলি তোমার হিস্ট্রিতে আছে যে তোমার স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়েছে, কিভাবে, লাইক ইএসআর বাড়বে, ইনক্রিজ সিআরপি। ইনক্রিজ সিআরপি মানে কি? এই সিআরপি দ্বারা কি ইন্ডিকেট করে?
বলো তো, পারবা কেউ? এই চ্যাপ্টারের শুরুতে কি আছে এটা পড়াইছিলাম? দাঁড়াও একটু দেখে নি, তারপরে বলে দিতেছি। আবারও বলতেছি, সিআরপি দ্বারা বডিতে ইনফেকশন আছে কি নাই, কোন ইনফেকশনের উপস্থিতি ইন্ডিকেট করে সিআরপি। নাই, না এখানে নাই। এটা মনে হয় আমরা অন্য কোনো চ্যাপ্টারে পড়বো। সিআরপি লিখে রাখতে পারো শর্টে। সিআরপি এর পূর্ণরূপটা আহ সিআরপি এর পূর্ণরূপটা কি? সিআরপি পূর্ণরূপটা আমার এই মুহূর্তে মনে নাই। তবে এটা দ্বারা ইনফেকশন বডিতে কি পরিমাণ আছে, এটা নরমাল 6 থেকে 10, বুঝছো? C-reactive protein. ও হ্যাঁ, রাইট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ইয়েস। এটা দ্বারা বডির যে বডিতে যেই মাইক্রো অর্গানিজমটা ইয়ে করছে, মানে বডিতে যে প্রবলেমটা হয়েছে, এটা কি ব্যাকটেরিয়া দ্বারা প্রবলেম হয়েছে নাকি ভাইরাস দ্বারা প্রবলেম, সেটা বোঝা যায়। সিআর বডির ইনফেকশনটা লেভেলটা জানার জন্য এই সিআরপি করা হয়, বুঝছো? সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা নর্মাল রেঞ্জ 6 থেকে 10। সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আর ইএসআর তো জানোই, যে এরিথ্রো সেডিমেন্টেশন। ইআরপি, ইএসআর বাড়ে না এমন কোনো রোগ নেই। ইনক্রিজ এএসও টাইটার। এএসও টাইটার কোথায় বাড়ে বলতে পারবা? অ্যান্টিবডি রেসপন্স। এএসও টাইটার মিন্স এএসও টাইটার অ্যান্টিবডি রেসপন্স, বডিতে অ্যান্টিবডি কিভাবে ইয়ে করে সেটা দেখায়। তারপরে জোনস ক্রাইটেরিয়া, আরেকটা আছে হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর রিমাটিক ফিভার। এটা হলো জোনস ক্রাইটেরিয়া বলা হয়। টু কনফার্ম রিমাটিক ফিভার ইদার দেয়ার শুড বি 2 মেজর সিমটমস অর 1 মেজর অ্যান্ড 2 মাইনর সিমটম। ইয়েস, আরেকটা ইম্পর্টেন্ট সিস্টেম হলো, এখানে মেজর সিমটম যে কয়টা আছে আর মাইনর সিমটম যে কয়টা আছে, সেগুলোর ভিতরে থেকে হয় 2টা মেজর সিমটম এবং একটা মাইনর সিমটম, অথবা একটা মেজর সিমটম 2টা মাইনর সিমটম থাকলেই সেটা রিমাটিক ফিভার ইন্ডিকেট করতে হবে। বুঝা গেছে? এটাকে জোনস ক্রাইটেরিয়া বলে। জোনস ক্রাইটেরিয়া ইম্পর্ট্যান্ট। ম্যানেজমেন্ট কি আমরা খুবই কমনলি জানি, ম্যানেজমেন্ট হলো পেনিসিলিন। পেনিসিলিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক অফ চয়েস। পেনিসিলিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পেনিসিলিন কিন্তু প্রোফাইল্যাক্টিক, মানে ভবিষ্যতে যাতে না হয়। Penicillin is the antibiotic of choice which is given monthly injection until age 20 or for 5 years after attack, whichever is longer. এই এই ইয়ে হইলে, তোমার এই রিউমাটিক ফিভার হইলে টানা 5 বছর অথবা 20 বছর পর্যন্ত এরকম মান্থলি ইনজেকশন দিয়ে যেতে হয়। ফর পেশেন্টস অ্যালার্জিক টু পেনিসিলিন, এরিথ্রোমাইসিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। ইয়েস, যাদের পেনিসিলিনে অ্যালার্জি আছে, পেনিসিলিন অ্যালার্জি তো আমরা জানি, টেস্ট করা হয়, তাই না? পেনিসিলিনে যাদের অ্যালার্জি আছে তাদেরকে পেনিসিলিনের পরিবর্তে এরাইথ্রোমাইসিন দেওয়া হয়। যাদের ইম্পর্টেন্ট কোশ্চেনে পাওয়া যায়, পেনিসিলিনে যাদের অ্যালার্জি আছে তাদেরকে এরাইথ্রোমাইসিন দেওয়া হয় ড্রাগ হিসেবে। তারপরে এনএসএআইডি, এটা হলো পেইন রিলিফের জন্য। তারপরে স্টেরয়েডস এটসেট্রা। কিন্তু অ্যাসপিরিন দেয়া, আচ্ছা অ্যাসপিরিন দেওয়া হয় না, কেন দেওয়া হয় না? আরো কিছু জিনিস আছে এখানে জানার। দেখি কোনো ছোট ছোট বিষয়। আচ্ছা, নো অ্যাসপিরিন ফর কি রিউমাটিক ফিভার, কেন? অ্যাসপিরিন ইজ নো লঙ্গার রিকমেন্ডেড ফর দি সিমটোমেটিক ম্যানেজমেন্ট অফ জয়েন্ট পেন ইন রিউমাটিক ফিভার। কেন? লাইক প্যারাসিটামল, ন্যাপ্রক্সেন অর আইবুপ্রোফেন ক্যান বি ইউজড ফর দি সিমটোমেটিক ম্যানেজমেন্ট অফ জয়েন্ট পেন ইন দি রিউমাটিক ফিভার। মনে রাখবা, অ্যাসপিরিন যদি বিলো 18 ইয়ার্স দেওয়া হয়, মানে 20 বছরের নিচে বাচ্চাদেরকে যদি অ্যাসপিরিন দেওয়া হয়, তাহলে রেস সিনড্রোম ডেভেলপ করে। রেস সিনড্রোম মানে কি? রেস সিনড্রোম মানে হলো এই যে ব্রেন সোয়েলিং হয়ে যায়, ব্রেন ফুলে যায়। রেয়ার একটু পড়ি, অ্যাকিউট এনকেফালোপ্যাথি, অ্যাসপিরিন যদি বাচ্চাদের দেয়, বিলো 20 ইয়ার্স এর নিচে যদি দেয়, তাহলে বাচ্চাদের ব্রেন ফুলে যায়। অ্যাকিউট এনকেফালোপ্যাথি সেকেন্ডারি টু ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার that occurs as a complication of aspirin toxicity, which would have been taken to treat some viral illness such as influenza or chickenpox. যদিও অ্যাসপিরিন এটা ব্যথার জন্য, মানে এনএসএআইডি ড্রাগ তো অ্যাসপিরিন,
এই অ্যাসপ্রিন যদি ব্যথার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই অ্যাসপ্রিন বাচ্চাদের ক্ষেত্রে ব্যথার জন্য দিতে হয় না। সেই ক্ষেত্রে আমরা এই ন্যাপ্রক্সেন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, তারপর অ্যাসিটোমিনোফেন এগুলা ব্যবহার করি ব্যথার জন্য, হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু অ্যাসপ্রিন আমরা কখনোই ব্যবহার করি না। যদিও এগুলা সবগুলো যে প্যারাসিটামল, ন্যাপ্রক্সেন, আইবুপ্রোফেন এগুলো সবই NSAID ড্রাগ। তারপর অ্যাসপ্রিনটাও NSAID ড্রাগ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডিজিজ আর কি, ডিজিজের ড্রাগ। কিন্তু অ্যাসপ্রিন ব্যবহার করা যায় না কেন? ডিউ টু ডিউ টু সোয়েলিং অফ দি ব্রেইন, মানে কি রেস সিনড্রোম। রেস সিনড্রোম কি এ, কি করে? সাধারণত ভাইরাল ইলনেসের তোমার অ্যাসপিরিন দিলে, আচ্ছা এটা পরে বলবো। রেস সিনড্রোমটা, রেস সিনড্রোম, আচ্ছা আর না বলি, হ্যাঁ রেস সিনড্রোমটা কালকে বলবো, বেশি ওভার হয়ে যাবে এটা। রেস সিনড্রোমটা ইম্পর্টেন্ট, একটু আলাদাভাবে বলবো, টেনশন নিও না। অল্প একটু ম্যানেজমেন্টে সেটা শেষ করি, তারপরে রেস সিনড্রোম নিয়ে কালকে একটু বলে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। নার্সিং কেয়ার, আর তারপর ফাইনালি কি স্টেরয়েড দেওয়া হয়। ওকে, স্টেরয়েড। Nursing care ki bed rest until lab returns to normal. The care is focused on minimizing cardiac damage. Yes. With chorea মানে কি হাত পা যে এরকম ভাবে নাড়াচাড়া করে কেন? কারণ এই ব্যাকটেরিয়াটা আমাদের নার্ভাস সিস্টেমে অ্যাটাক করতে পারে। এই জন্য কোরিয়া হয়, আমি নাড়াচাড়া করে। তাহলে আমরা কি করবো? ডিক্রিজ স্টিমুলেশন, সেফটি প্রিকশনস, নো ফোর্ক উইথ মিলস, মে নিড অ্যাসিস্ট্যান্স উইথ ফিডিং। খাবারের সময় যাতে ফোর্ক ব্যবহার না করে, কাঁটা চামচ ব্যবহার না করে, নাইফ ব্যবহার না করে, তাহলে কি হবে? কেটে যেতে পারে। মানে হাত তো অনবরত নাড়তে থাকে, তখন কেটে যাওয়ার চান্স থাকে।